আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায়ে যে সেট রয়েছে সেই সেট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এর আগে আমি পার্ট ওয়ানে সেটের বেসিক যে আলোচনা, সেই বেসিক আলোচনাগুলো আমি করেছি। আমার আলোচনাগুলো যদি দেখে না থাকো তাহলে সেই আলোচনাটুকু তোমরা দেখে নিতে পারো। আশা করি বেসিক আলোচনাটা যদি মনোযোগ সহকারে তোমরা দেখো তাহলে এই যে অধ্যায়ের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো একদম ইজি হয়ে যাবে তোমাদের কাছে। তাহলে আমার অনুরোধ থাকবে তোমরা এর আগের যে পার্টটা আমার রয়েছে, পার্ট 1 সেটের, সেই পার্ট 1টা তোমরা দেখে নিবে অবশ্যই। তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা আমি শুরু করি। তো এখানে দেখো 6 নাম্বারটা কেন শুরু করলাম, 1 থেকে 5 পর্যন্ত যেগুলো রয়েছে সেগুলো এমসিকিউ। তোমরা যদি এমসিকিউ গুলোর সমাধান দেখতে চাও বা সেগুলো যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে কমেন্টে লিখো, আমি আর একটা ভিডিও করে সেগুলোর সমাধান তোমাদের করে দেবো ইনশাল্লাহ। তো এখন দেখো এখানে 6 নম্বরে বলছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তালিকা পদ্ধতি আমরা যখন বেসিক আলোচনা যখন আমি করেছি তখন কিন্তু আমাদের 2 নম্বর টপিকেই ছিল সেট প্রকাশের পদ্ধতি। আমি বলছিলাম সেট প্রকাশের পদ্ধতি মোট দুইটা, একটা হলো তালিকা পদ্ধতি আর একটা হলো সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি এইরকম শর্ত দিয়ে যেটা থাকে সেটা হলো সেট গঠন পদ্ধতি। তাহলে এখন সেট গঠন পদ্ধতিতে দেয়া আছে আমাদের একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, অর্থাৎ এই শর্তটা দ্বারা কোন কোন সংখ্যাকে বোঝাচ্ছে সেটা আমাদের বের করে আনতে হবে। তাহলে দেখো ক নাম্বার আমরা পাশেই যদি অ্যান্সারটা লিখি, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, বলতেছে এক্স বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা বলতে আমরা কাদেরকে বুঝবো? বিজোড় সংখ্যা বলতে আমরা 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21 এরকম অসংখ্য বিজোড় সংখ্যা আছে। তাহলে আমরা কি সব লিখবো? না, এখানে বলতেছে যে সেই বিজোড় সংখ্যাটা কি হবে, এক্স হবে 3-এর চেয়ে বড়। তাহলে 3-এর চেয়ে বড় বিজোড় সংখ্যা কি? 5। 5-এর চেয়ে বড় বিজোড় সংখ্যা কি? 7। 7-এর চেয়ে বড় বিজোড় সংখ্যা কি? 9। 9-এর চেয়ে বড় বিজোড় সংখ্যা কি? 11। 11-এর চেয়ে বড় বিজোড় সংখ্যা কি? 13। 13-এর চেয়ে বড় বিজোড় সংখ্যা কি? 15। কিন্তু এখন কথা হলো যে বলছে যে এক্স বিজোড় সংখ্যা বলে দিছে যে এক্স সাজ দ্যাট, বা যেন এক্স বিজোড় সংখ্যা এবং এই এক্সটা 3-এর চেয়ে বড় হবে এবং 15-এর চেয়ে ছোট হবে। তাহলে আমরা 3-এর চেয়ে বড় বিজোড় সংখ্যা 5, এভাবে বড় যেতে থাকলে আমরা 13, 15, 15 পর 17, কিন্তু এখানে আবার বলে দিছে কি এক্সটা 15-এর চেয়ে ছোট হবে, অর্থাৎ 15 নেওয়া যাবে না। অর্থাৎ এই শর্তটা দ্বারা, এই লাইনটা দ্বারা এই 5টা সংখ্যাকে বোঝাচ্ছে, 1, 2, 3, 4, 5, এই 5টা সংখ্যাকে প্রকাশ করছে বা বোঝাচ্ছে। তাহলে আমাদের ক নাম্বারের অ্যান্সার ওইটুকুই, তালিকা পদ্ধতিতে আমরা প্রকাশ করে ফেললাম। এখন বলতেছে যে খ নাম্বারে 48-এর মৌলিক গুণনীয়ক সমূহ। গুণনীয়ক কি? কোন সংখ্যার গুণনীয়ক মানে হলো যে 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 সংখ্যা গুণ করলে ওই সংখ্যাকে পাওয়া যায়। অর্থাৎ এখানে খ নাম্বারটা আমরা একটু নিচে দেখাই। দেখো এখানে 48 এর আগে গুণনীয়ক সমূহ আগে বের করে নেব। গুণনীয়ক সমূহ, তাহলে 48-এর গুণনীয়ক সমূহ মানে হলো কি, যে কি কি গুণ করলে 48 হবে। ধরো 1 দিয়ে আমরা শুরু করবো, 1-এর সাথে যদি 48 গুণ করি তাহলে কিন্তু 48 হবে। আবার 2 এর দিয়ে যদি আমরা চিন্তা করি, 2 এর সাথে যদি 24-কে গুণ করি তাহলে 48 হবে। আবার যদি তুমি 3 দিয়ে চিন্তা করো তাহলে 3-এর সাথে যদি 16-কে গুণ করো তাহলে 48 হবে। আবার যদি তুমি 4 দিয়ে চিন্তা করো, 4-এর সাথে যদি 12-কে গুণন করো তাহলে 48 হবে। এখন 5 দিয়ে যদি চিন্তা করো, 5 দিয়ে কিন্তু গুণ করলে, কোনো কিছু গুণ করলে 48 হবে না। কোনো কিছু বলতে পূর্ণ সংখ্যা গুণ করলে 48 হবে না। আবার 6 দিয়ে গুণ করলে কিন্তু হবে। তাহলে 5 দিয়ে হয় না, তাহলে 6 দিয়ে, 6 48। এখন 7 দিয়ে যদি করো হবে না। 8 দিয়ে করলে হবে যে 8 সামনে থাকুক আর পিছনে থাকুক, 8 তো আছে, তার মানে 8 দিয়ে লেখা অলরেডি হয়ে গেছে। তাহলে 9 দিয়ে হবে না, 10 দিয়ে গুণ করলে 48 পাবো না, 11 দিয়ে পাবো না, 12 দিয়ে পাবো, 12 আমরা লিখে গেছি। তার মানে এখন তুমি যদি দেখো আর কোনো দুটো সংখ্যা, পূর্ণ সংখ্যা গুণ করলে আর 48 পাওয়া যাবে না। তাহলে আমাদের বলছিল কি যে 48 এর মৌলিক গুণনীয়ক সমূহ। মৌলিক মানে কি, যে এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো পাওয়া গেছে। মৌলিক সংখ্যা আমরা কাকে বলি? যে সকল সংখ্যাকে ওই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কিছু দ্বারা ভাগ করা যায় না, সেই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলি। যেমন ধরো একটু মৌলিক সংখ্যা একটু আমরা আলোচনা করে আসি। মৌলিক সংখ্যা 2 মনে রাখবে, 2 হলো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা এবং জোড় মৌলিক সংখ্যা। এই 2 এর নিচে কিন্তু আর মৌলিক সংখ্যা নাই, আর জোড় কিন্তু আর কোনো মৌলিক সংখ্যা নাই। তাহলে দেখো 2-কে 1 দ্বারা আমরা ভাগ করতে পারবো, 2-কে 2 দ্বারা ভাগ করতে পারবো। তাহলে আবার যদি 3-এর কথা চিন্তা করি, 3-কে আমরা 1 দ্বারা ভাগ করতে পারবো, আবার 3 দ্বারা ভাগ করতে পারবো।
কিন্তু যদি 4-এর কথা চিন্তা করি, এই 4-কে কিন্তু 1 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারা ভাগ করা যায়, আবার মাঝে 2 দ্বারা ভাগ করা যাচ্ছে। তাহলে এরকম 2টার বাইরে যখন মাঝে অন্য কোনো কিছু দ্বারা ভাগ করা যাবে কোনো সংখ্যাকে, তাহলে সেই সংখ্যাটা মৌলিক সংখ্যা হবে না। তাহলে এখানে দেখো এরকম মৌলিক সংখ্যা আছে এখানে 2 আর 3, আর এইগুলো যেগুলোই দেখি না কেন একটাও কিন্তু মৌলিক সংখ্যা না, কারণ পৃথিবীতে একমাত্র জোড় সংখ্যা হলো জোড় মৌলিক সংখ্যা হলো 2, আর বাদ বাকি যেগুলো আছে সবই জোড়, তাহলে সেগুলো মৌলিক সংখ্যা হবে না। অর্থাৎ এইটা দ্বারা, এই শর্তটা দ্বারা, এটা হলো সেট গঠন পদ্ধতিতে আছে, এই শর্তটা দ্বারা আমরা 2 এবং 3 এই দুটো উপাদানকে কিন্তু বুঝতে পারছি বা বোঝা যাচ্ছে। এরপর আমরা যাব গতে। গতে কি বলছে, তাহলে খ আমরা করে ফেললাম। এখন গতে কি বলছে, গতে বলছে যে এক্স যেন এক্স 3-এর গুণিতক। এখন 3-এর গুণিতক মানে কি, এটা হলো গ নাম্বার। 3-এর গুণিতক মানে হলো যে সংখ্যার গুণিতক বলবে সেই ঘরের নামতা পড়তে হবে। তাহলে 3-এর গুণিতক হলো 3, 6, তারপরে 9, 12, 15, 18, 21, 24, তারপরে তোমার 27, 30, 33, 36, 39, এরকম ডট ডট 3 করে বাড়তে থাকবে। তাহলে 3-এর গুণিতক, কিন্তু এখানে বলছে 3-এর গুণিতক এবং এক্স 36-এর চেয়ে ছোট হবে। তার মানে এটা দ্বারা আমরা এই 33 পর্যন্ত, এই 3 থেকে 33 পর্যন্ত এই সংখ্যাগুলোকে কিন্তু বোঝাচ্ছে। তাহলে এই 33 পর্যন্ত সংখ্যাগুলো কিন্তু 3-এর গুণিতক, যেহেতু 36-এর চেয়ে ছোট হবে। 3-এর গুণিতক আরো আছে, 36 আছে, 39 আছে, 42 আছে, 45 আছে, 48 আছে, 51 আছে, সবাই 3-এর গুণিতক। কিন্তু এখানে বলছে এক্সটা 36-এর চেয়ে ছোট হতে হবে, 3-এর গুণিতক হবে আবার 36-এর চেয়ে ছোট, যা দ্বারা আমরা এই কয়টা সংখ্যাকে বুঝে থাকি। এখন ঘ নাম্বারে কি বলছে দেখো, ঘ নাম্বারে বলছে এক্স যেন এক্স পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বলতে আমরা কি বুঝি, পূর্ণ সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি, এবং এটা বলতে আমরা বুঝি -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4 ডট ডট ডট। অর্থাৎ পৃথিবীর যত ঋণাত্মক মান আছে, ভগ্নাংশ হবে না, পূর্ণ সংখ্যার আগে যে ঋণাত্মক চিহ্নগুলো থাকবে সেইগুলো, এবং শূন্য এবং স্বাভাবিক সংখ্যা। আমরা জানি স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়, এবং পৃথিবীর সকল ধনাত্মক সংখ্যাগুলো, ধনাত্মক স্বাভাবিক সংখ্যা হলো 1, 2, 3 এভাবে লক্ষ লক্ষ কোটি কোটি আছে। তাহলে ঘ নাম্বারে আমাদের অ্যান্সারটা কি হবে, আমাদের দেখতে হবে যে এই সবগুলো হলো এক্স এর মান, এদেরকে স্কোয়ার করলে সেই মানটা অবশ্যই 10-এর চেয়ে ছোট হতে হবে। এখন যদি আমরা এক্স এর মান হিসেবে -4 কে নেই, তখন দেখো যখন এক্স ইকুয়াল টু এত, তখন এক্স স্কোয়ার, তাহলে -4 কে স্কোয়ার করলে আমরা জানি জোর পাওয়ার যদি মাইনাসের উপর পড়ে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়, আর 4-এর কারণে এটা 4-এর উপর পড়লে 16 হবে। তাহলে এই 16 কিন্তু 10-এর চেয়ে ছোট না, তাহলে কিন্তু আমরা এটা নট লেস দেন দেবো, কারণ 16 লেস দেন 10 হয় না, কারণ 16 আসলে বড় 10-এর চেয়ে, এই জন্য নট লেস দেন। এখন যখন এক্স এর মান আবার -3 হবে, তখন দেখো এক্স স্কোয়ারের মান, এক্স স্কোয়ার তাহলে -3 উপর স্কোয়ার, তাহলে এটা কি +9, 9টা কিন্তু 10-এর চেয়ে ছোট, তার মানে এটা ঠিক আছে। তাহলে এক্স এর মান যদি -2 হয়, তখন এক্স স্কোয়ার তাহলে -2 উপর স্কোয়ার মানে 4, তাহলে এই 4টা কিন্তু আবার 10-এর চেয়ে ছোট, ঠিক আছে, শর্তটাকে কিন্তু মানতেছে। আবার এক্স এর মান যদি -1 হয়, তখন এক্স স্কোয়ারের মান কি হবে, তার মানে -1 এর উপর স্কোয়ার মানে 1, এটা 10-এর চেয়ে ছোট, শর্তটাকে মানতেছে। এক্স এর মান যদি 0 হয়, তখন এক্স স্কোয়ার কি হবে, 0-এর উপর স্কোয়ার করলে কি 0, 0 মানে কি 10-এর চেয়ে 0 তো অবশ্যই ছোট। এরপরে আবার এক্স এর মান যদি +1 হয়, তখন আমরা যদি এক্স স্কোয়ার বের করি, তাহলে 1-এর উপর স্কোয়ার মানে কি, 1-এর উপর স্কোয়ার মানে 1, এটা কিন্তু 10-এর চেয়ে ছোট। আবার এক্স যদি 2 হয়, তখন এক্স স্কোয়ার মানে কি 2-এর উপর স্কোয়ার, তাহলে 4, 4 কিন্তু 10-এর চেয়ে ছোট। আবার এক্স যদি 3 হয়, তখন এক্স স্কোয়ার মানে 3-এর উপরে স্কোয়ার মানে 9,
9 কিন্তু 10-এর চেয়ে ছোট। কারণ x যদি 4 হয় +4 হয় তখন x স্কোয়ার মানে 4 এর উপর স্কোয়ার মানে 16। 16 কিন্তু 10-এর চেয়ে ছোট না। এখন আমরা x এর মান +5 +6 যাই নেই, এই পাশটা খালি 10-এর চেয়ে বড়ই হবে, অর্থাৎ শর্ত আর মানবে না। তাহলে শর্ত কারা কারা মানলো? এইটা শর্ত মানছে। আবার যদি -4 না নিয়ে -5 দিয়ে যাই তাহলে এই পাশটা কিন্তু বড় হতেই থাকবে। তাহলে এই যে লাল টিক চিহ্ন দিচ্ছি আমি, এই কয়েকটা হলো এই শর্তটাকে মানছে। তার মানে হলো এটা তালিকা পদ্ধতি, ঘয়ের জন্য তালিকা পদ্ধতি আমরা কিভাবে লিখবো? নির্ণয় সেট, যে সেটটা আমাদের বের করতে বলছে, এবং তালিকা পদ্ধতিটা কোন কোন সংখ্যা আমরা পাবো? -3 পাবো, -3, -2, -1, 0, +1, +2, +3। এই কয়েকটা সংখ্যাকে কিন্তু এই সেট গঠন পদ্ধতির দ্বারা এই কয়েকটা সংখ্যাকে নির্দেশ করা হচ্ছে, অর্থাৎ এটার তালিকা পদ্ধতি হলো এইটা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো এখানে আহ তোমাদের মূল বইয়ের যে 7 নম্বর অঙ্কটা আছে, এগুলো তালিকা পদ্ধতিতে দেয়া আছে, এদেরকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে, অর্থাৎ শর্তের মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে দেখো আগে আমরা লিখবো এক্স যেন এক্স, তাহলে এক্সটা এখানে কি? 3, 4, 5, 6, 7, 8 ধারাবাহিকভাবে সংখ্যাগুলো গেছে, তার মানে এক্স হলো স্বাভাবিক সংখ্যা। এক্স কি? স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা কোন স্বাভাবিক সংখ্যা? স্বাভাবিক সংখ্যা তো 1 থেকে শুরু হয়, এখানে তো 1 থেকে নাই। আর স্বাভাবিক সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এভাবে 100, 200, কোটি, লক্ষ সব যাওয়া যাবে। তাহলে আমরা কি এই সবগুলোই কি বুঝাবে? না। তাহলে কি বুঝাবে? এক্স 2 এর চেয়ে স্বাভাবিক সংখ্যা, কিন্তু এক্সটা 2 এর চেয়ে বড় এবং 9 এর চেয়ে ছোট, অর্থাৎ 2 এর চেয়ে বড় স্বাভাবিক সংখ্যা 3, 4, 5, 6, 7, 8, 9, 9 এর চেয়ে ছোট মানে 8 পর্যন্ত। অর্থাৎ এই শর্তটা দ্বারা আমরা এই কয়েকটা সংখ্যাকে বুঝাচ্ছি বা এই কয়েকটা সংখ্যা বুঝতেছি। তার মানে আমাদের এইটা, এই যে শর্ত দ্বারা লিখলাম, এটাই হলো আমাদের সেট গঠন পদ্ধতি। তাহলে আমাদের ক নাম্বারের অ্যান্সার, এইটা ক নাম্বারের অ্যান্সার হবে। আবার এখানে যদি খেয়াল করি, এক্স সাজ দ্যাট, এই কথাটা আমরা লিখবো সাজ দ্যাট বা যেন। এক্স এখানে কি খেয়াল যদি করি, দেখো এখানে যদি খেয়াল করো তাহলে এখানে বলতে আছে কি 4, 4 পর 8, অর্থাৎ 4 ঘর নামতা তুমি যদি পড়ো তাহলে 4 অক্ষে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, অর্থাৎ 4 ঘর নামতা পড়লে সব সংখ্যা মিলে যাচ্ছে। তার মানে কি 4 এর গুণিতক, তাহলে এক্স 4 এর গুণিতক, এবং তাহলে 4 এর গুণিতক তো আরো আছে, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40, 4 11 44, এভাবে যেতেই থাকে। তাহলে কি তত দূর পর্যন্ত আছে? না। তাহলে 4 এর গুণিতক, কিন্তু এই এক্সটা আমরা কি বলবো? যে 28 এর চেয়ে ছোট। তাহলে 28 এর চেয়ে ছোট, 4 এর গুণিতক 28 এর চেয়ে ছোট হলো 24। তাহলে এই শর্তটা দ্বারা কিন্তু আমরা এই কয়টা সংখ্যাকে বুঝতে পারতেছি। এখন এখানে 7, 11, 13, 17 এই সংখ্যাগুলো যদি কি ধরনের সংখ্যা? এগুলো কিন্তু এক্স সাজ দ্যাট এক্স কমা দিলাম, এগুলো কিন্তু মৌলিক সংখ্যার মধ্যে পড়ছে। দেখো এখানে না জোর না বিজোড়, বিজোড় হলে 7 পরে 9 আসতো, তারপরে 11 আসতো, 9 পরে 11 আসতো। এগুলো জোর মৌলিক সংখ্যা, তাহলে লিখবো এক্স মৌলিক সংখ্যা। কারণ মৌলিক সংখ্যা তো পৃথিবীতে অসংখ্য আছে, তাহলে কি সেই সব মৌলিক সংখ্যা? না, এটা নির্দিষ্ট সংখ্যা। তাহলে 7 এর আগের মৌলিক সংখ্যা কি? 5। তাহলে এক্সটা 5 এর চেয়ে, এক্স মৌলিক সংখ্যা কিন্তু সেটা কি হবে? 5 এর চেয়ে বড় হবে। আবার ধরো 19 মৌলিক সংখ্যা 19 এর চেয়ে ছোট হবে। 19 এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা 17, আর 5 এর চেয়ে বড় মৌলিক সংখ্যা হলো 7। অর্থাৎ এই শর্তটা দ্বারা আমরা 7, 11, 13, 17 এই কয়েকটা সংখ্যাকে বুঝতে পারতেছি। তার মানে এই যে আমাদের তালিকা পদ্ধতিগুলো দেয়া ছিল, আমরা এই যে এটা সেট গঠন পদ্ধতি, এইটা সেট গঠন পদ্ধতি, এইটার সেট গঠন পদ্ধতি। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা তোমাদের সামান্য উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।